যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল, যার সন্তান ইসরায়েলকে নিয়ে আজকেও চোরাগোপ্তা হামলা চালিয়েছে ইরানের উপর, অবৈধভাবে হামলা চালিয়েছে। যে হামলার কারণে ইরানের ৩ জন সর্বোচ্চ পর্যায়ের নেতা নিহত হয়েছেন, গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছেন। এর মধ্যে আলী লারিজানি, যিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান ছিলেন, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ছিলেন আলী লারিজানি, এবং হলেন বাজিস, মানে হলো বাজিস ফোর্সের প্রধান, যিনি সোলাইমানি, তাকেও হত্যা করা হয়েছে। বাজিসও একটি গুরুত্বপূর্ণ ফোর্স। এটি হলো ধরেন আমাদের পুলিশিংয়ের মতো। যেমন আইআরজিসি আছে, ইরানের সেনাবাহিনী আছে, আরেকটা বাহিনী আছে যেটি হলো আভ্যন্তরীণ, মানে হোম অ্যাফেয়ার্সগুলিকে তারা দেখভাল করে, পুলিশিং করে আর কি। তো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফোর্স। যে কোনো ধরনের বিক্ষোভ, বিপ্লব, আভ্যন্তরীণ যে কোনো ধরনের ধরুন যে ষড়যন্ত্র যদি কেউ করার চেষ্টা করে, সেগুলিকে তারা দেখভাল করতো। ওই ফোর্সটি দেখভাল করে। তার প্রধান সোলাইমানিকে আজকে হত্যা করা হয়েছে। আর লারিজানি, যিনি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভয়েস, খুবই সাহসী একটা ভয়েস ইরানের পক্ষে, যিনি গত দুদিন আগেও ইসরায়েল আর তার অবৈধ পিতা যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে বার্তা দিয়েছিল যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যতক্ষণ পর্যন্ত হাঁটু গেড়ে ইরানের কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামবে না। এবং যেহেতু শুরু করেছে ইসরায়েল, শেষ করবে ইরান। এবং তিনি তার কাছে বা ইরানের সরকারের কাছে যখন প্রস্তাব গেল সিজফায়ার, মানে যুদ্ধবিরতির, আলী লারিজানি স্ট্রেট বলে দিয়েছে যে আমরা কোনোভাবেই কোনো প্রস্তাবে রাজি নই, আমরা যুদ্ধ চালিয়ে যাব। এরকম একটি সাহসী মানুষকে আজকে হত্যা করে মেরে ফেলা হয়েছে। আসলে চোরাগোপ্তা হত্যা করে মারাটা খুবই সহজ, কারণ ইরান অনেক বিশাল, এবং ইরানের, যেহেতু আমরা মুসলিম, আমাদের মধ্যে অনেক বেঈমান আছে, তথ্য পেলে যে কোনো কাউকে সহজে মারা যায়। কারণ হলো যে বোমাগুলি মারা হয়, তারা তো একদম টু দ্য পয়েন্টে মারতে পারে। এই দুর্বলতাটা আমাদের মধ্যে রয়েছে, মুসলিমদের মধ্যে রয়েছে, যে মুসলিমদের মধ্যে আর্থিক লোভে যে কেউ যে কারো গোপনীয়তারা বিক্রি করে ফেলতে পারে। এই কারণেই ইরান সবচেয়ে বড় এখানে পিছিয়ে আছে যুদ্ধের মধ্যে, অন্ততপক্ষে মানে হত্যাকাণ্ডের ব্যাপারে, মৃত্যুর সংখ্যার ব্যাপারে অনেক বেশি মৃত্যু হয়েছে ইরানের, আরও হবে, কারণ বেঈমানের সংখ্যা কখনোই কমবে না, শেষ হবে না মুসলিমদের মধ্যে। যাই হোক, সবচেয়ে আশার বিষয় হলো এত কিছুর পরেও স্পষ্টভাবে ইরানের পক্ষ থেকে আজকেও হুঙ্কার দেওয়া হয়েছে। আর সেনাবাহিনীর প্রধান এবং আইআরজিসি প্রধান দুজনই বলেছেন যে ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়া হবে। এই 2জন বা 3জন উপপ্রধান সহকারে 3জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যার বিনিময়ে ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়া হবে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপর এবং যুক্তরাষ্ট্রের উপর। তো এটি নিশ্চিতভাবে বলতে পারি আমরা আজকেও বড় ধরনের হামলার মুখোমুখি হবে ইসরায়েল এবং উপমহাসাগরীয় যে দেশগুলি রয়েছে, কাতার, দুবাই, যেগুলিতে বেজ রয়েছে, ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। প্রিয় বন্ধুরা, আমরা এখনও পর্যন্ত বলতে পারি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপরীতে ইরান একদম মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কোনো ধরনের ভয় তাদের ভেতরে আমরা দেখছি না। বরং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখনও পর্যন্ত সুযোগ খুঁজছে কোনো না কোনো অজুহাতে কীভাবে এই যুদ্ধ থেকে বের হয়ে আসা যায়। আপনার মনে রাখতে হবে, আপনারা অনেকে ভাবছেন হয়তো মারা তো যাচ্ছে ইরানের কর্মকর্তারা, শিশু কর্মকর্তারা মারা যাচ্ছে, কিন্তু ইরানের যে বাহিনীগুলি রয়েছে, যারা সমস্ত শক্তি, সামর্থ্য সব কিছুই হলো তাদের নিজেদের আদর্শের উপরে। মাথায় রাখতে হবে, মানুষকে মারা যায়, আপনি তাদের অস্ত্র ধ্বংস করতে পারবেন, কিন্তু আদর্শ কখনো ধ্বংস করা যায় না। একবার যখন মানুষ আদর্শের উপরে যুদ্ধ করা শুরু করে, সেটি একদম সর্বশেষ মানুষটা পর্যন্ত সে আদর্শের উপর ভিত্তি করে কিন্তু লড়াই করতে থাকে। অস্ত্র আপনি যদি ধ্বংস করেন, আবারও অস্ত্র কোনো না কোনোভাবে আসবে আপনার কাছে, কারণ অস্ত্র তো সরবরাহ হচ্ছে, আমদানি করা হচ্ছে, কেউ না কেউ কিন্তু আপনাকে পেছন দিয়ে অস্ত্র সাপ্লাই দিচ্ছে, রাশিয়া, চায়না, ইরানকে। কিন্তু কিছু কিছু দেশ আছে, যেমন আমেরিকাতে, কালকে যদি আমেরিকাতে করা হয়, বোম্বিং করা হয় সরাসরি আমেরিকান মাটিতে, মানে 3 ভাগের 2 ভাগ মানুষ পালিয়ে যাবে। 3 ভাগের 2 ভাগ কেন, 100 ভাগের 90 ভাগ পালিয়ে যাবে। কিন্তু 10 ভাগ থাকবে, এরা কিন্তু দেখা যাচ্ছে যে এই মোকাবেলা করার সেই সক্ষমতা থাকবে না। অথচ তাদের কাছে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র। আপনাদেরকে জাস্ট এক্সাম্পলটা এরকম দিচ্ছি, পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র, সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র কোথায়?
আমেরিকাতে। কিন্তু আমেরিকাতে এই পর্যন্ত কেউই, পৃথিবীর কেউই এই পর্যন্ত ফিজিক্যালি আমেরিকার মাটিতে একমাত্র জাপান করেছিল সেই ২য় বিশ্বযুদ্ধে। সেটি ছাড়া আর কখনোই কিন্তু আমেরিকার মাটিতে কেউ সরাসরি আঘাত করতে পারেনি। যদি আঘাত করে তাহলে আমেরিকার এই ৯০ ভাগ মানুষ পালিয়ে যাবে, অস্ত্র ধরার মতো সেই সাহসও কেউ পাবে না। কেন জানেন? কারণ সেখানে আদর্শের বড় ঘাটতি রয়েছে। আমেরিকান মানুষরা সেখানে মনে করে তারা নিরাপদ আছে, কারণ হলো তাদেরকে কেউ সাহস করে ওই মাটি পর্যন্ত আঘাত করার সাহস কেউ পাচ্ছে না এই পর্যন্ত। কারণ প্রধান কারণ হলো দূরত্ব, আর দ্বিতীয় কারণ হলো তারা এখনও পর্যন্ত নিজেদেরকে সেনাবাহিনীটাকে একটা বড় ধরনের শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে রেখেছে। কিন্তু সাধারণ মানুষ এর হাতে যদি যুদ্ধ করবার মতো বাধ্যবাধকতা যায়, ধরে রাখুন ৯০ ভাগ মানুষ যুদ্ধ করবে না, যেটি ইরান করছে। আর যেই দেশের জনগণ বা নাগরিক একবার অস্ত্র ধরে আদর্শ নিয়ে এবং নিজের জন্মভূমিকে বাঁচানোর জন্য তারা যে কতটুকু সাহসী এবং তাদের পথ যে কখনোই তাদের পথ কেউ আটকাতে পারে না, এটির সর্বোত্তম উদাহরণ হলো বাংলাদেশ। আপনারা জানেন ১৯৭১ সালে সেই পাক হানাদার বাহিনী আমাদেরকে কিন্তু, আমরা নিরস্ত্র ছিলাম বাঙালিরা, আমাদের কোনো অস্ত্রই ছিল না, কিন্তু আমাদের আদর্শ ছিল যে আমাদের এই জন্মভূমিকে আমরা স্বাধীন করবই, সেটা করতে পেরেছি। সুতরাং ইরান তো আরও অনেক অ্যাডভান্স। ইরানের মানুষ আরও, আমাদের তো সামান্য কিছু সময়ের ঐতিহ্য বা আমাদের কালচার, কিন্তু ইরানের কালচার ৫,০০০ বছর আগের। যাই হোক, যেটি বলতে চাচ্ছি, আশা করি খুব শীঘ্রই আমরা বিজয়ের একটি তথ্য আমরা পাব। সে পর্যন্ত আশা করি ইরানের আর তেমন বড় কোনো ক্ষতি হবে না। তবে একটি জিনিস মাথায় রাখতে হবে, ইরানের কাছে সবচেয়ে বড় যে অস্ত্রটি রয়েছে সেটি হলো হরমুজ প্রণালী। সেই হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণ রয়েছে, এবং ইরানের হাত থেকে আর কেউ এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারবে না। কারণ হলো ইতিমধ্যে এটা প্রমাণিত হয়ে গেছে যে ট্রাম্পের ডাকে সারা পৃথিবীর কেউই সাড়া দেয়নি। সবাই সরাসরি ডিক্লাইন করেছে। এখন মানে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবনাও ডিক্লাইন করেছে। এখন কি হবে সেটি আমরা দেখার অপেক্ষায় রয়েছি। প্রিয় ভাইয়েরা, যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। ফেস দ্য পিপল প্রতিদিন রাত 10:30 থেকে 10:30টার ভিতরে আমি ফেস দ্য পিপল টকশোতে কিন্তু এই বিষয় নিয়ে কথা বলি। অন্যান্য গবেষকরা থাকে, তাদের কথা শুনবার জন্য ফেস দ্য পিপলকে ফলো করবেন। ধন্যবাদ। সালাম।